সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসো আমরা একটু চোখ বন্ধ করে একটু ভাবি, যদি আমাদের এলাকায় একদিনের জন্য অথবা কিছুদিনের জন্য যদি ইলেকট্রিসিটি না থাকে, তাহলে কেমন হবে? নিশ্চয়ই ভাবতেই পারছো না এমন একটা জীবনের কথা, তাই না? আসলে আমাদের এখন জীবনটা যেমন, আমরা ইলেকট্রিসিটি ছাড়া আমাদের জীবন আমরা ভাবতেই পারি না। এই সবচেয়ে প্রয়োজনীয় আমাদের লাইফে এখন ইলেকট্রিসিটি। আসলে আমরা ইলেকট্রিসিটিটা কি সেটা একটু সবাই মিলে একটু দেখে নিই। তার আগে আমরা একটা স্লাইড শেয়ার করি। স্লাইড শেয়ার করার আগে আমরা একটু আগেই বলেছি আমরা ইলেকট্রিসিটি বা চলতরিৎ সম্পর্কে জানবো। তাহলে ইলেকট্রিসিটি কি, সংজ্ঞাটা একটু আমরা দেখে নেই। সংজ্ঞাটা যদি তোমরা একটু ভালো করে পড়ো তাহলে দেখো, যখন স্থির বিদ্যুৎ বা চার্জ কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন সেটাই তড়িৎ প্রবাহ, সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি বা চলতড়িৎ বলতে পারি। তাহলে আমরা যদি এই সংজ্ঞাটার দিকে লক্ষ্য করি তাহলে দেখো, একটা শব্দ আমরা চার্জ পাচ্ছি, যেটাকে আমরা স্থির বিদ্যুৎ বলি, এবং সেই সাথে প্রবাহিত, এটা আরেকটা শব্দ পাচ্ছি, এবং পরিবাহী। সেই সাথে এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ যদি বা রাশি, এদেরকে যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের চলতরিৎ সম্পর্কে অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। চার্জ কি? এই যে আমরা আগে প্রথম যে শব্দটার কথা বললাম চার্জ, এটা সম্পর্কে ধারণা যদি নিতে চাই তাহলে তার আগে আমরা পদার্থ সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। আমরা জানি পদার্থ অনেক অণুর সমন্বয়ে গঠিত, অর্থাৎ পদার্থ ভাঙলে ছোট ছোট অণু পাওয়া যাবে, এবং সেই অণুগুলিও যদি ভাঙি তাহলে আমরা পরমাণু পাব। এখন এই পরমাণুর গঠনটা যদি আমরা দেখি তাহলে আমরা চার্জ সম্পর্কে আরেকটু খেয়াল করতে পারবো। আমরা যদি এই যে এটা একটা পরমাণু, এই পরমাণুটাকে যদি আমরা লক্ষ্য করি, দেখো তাহলে তার দুটা অংশ, একটা কেন্দ্র, কেন্দ্রে আছে আমাদের নিউক্লিয়াস এবং কতগুলি কক্ষপথ, এই কক্ষপথগুলি ঘিরে আছে ইলেকট্রন। এই নিউক্লিয়াসের ভিতরে দেখো আবার দুটা কণিকা আছে, এটা একটা হচ্ছে পি দিয়ে প্রোটন আর একটা নিউট্রন। তাহলে আমরা দেখলাম পরমাণু তিনটা কণিকার সমন্বয়ে গঠিত, একটা ইলেকট্রন, একটা প্রোটন এবং আরেকটা নিউট্রন। এখন এই তিনটা কণিকার মধ্যে নিউট্রন কিন্তু আধান নিরপেক্ষ, আর প্রোটন এটার ধর্ম বা আধান হচ্ছে ধনাত্মক ধর্মী, ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক ধর্মী। এখন পরমাণুর এই গঠনের মধ্যে আমরা এই প্রোটন এবং ইলেকট্রনকে যদি খেয়াল করি তাহলে আমরা জানি যে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। যে কোনো পরমাণুতে তার যে কয়টা প্রোটন ঠিক ততটা ইলেকট্রন থাকে, যার ফলে এই প্রোটনের ধনাত্মক ধর্ম এবং ইলেকট্রনের ঋণাত্মক ধর্ম একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে রাখে, যার ফলে পরমাণু কিন্তু আধান নিরপেক্ষ থাকে। আর যেহেতু পরমাণুর এই প্রোটনের ভর আছে, এটা ভারী, সাথে নিউট্রন, সেই জন্য এরা কেন্দ্রে থাকে। আবার সেই সাথে ইলেকট্রন হচ্ছে তুলনামূলকভাবে হালকা, তার ভর খুবই নগণ্য, যার জন্য তারা চারিদিকে ভেসে বেড়ায়। এখন যে কোনো অবস্থায় যে কোনো কারণে এই ইলেকট্রনগুলি পরমাণু থেকে সরে যেতে পারে, অথবা অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রন
এই পরমাণুতে চলে আসতে পারে। এবং এই যে ইলেকট্রন চলে যায় বা চলে আসে, তখন যে অবস্থাটা হয় সেটাই হচ্ছে আমাদের চার্জ। অর্থাৎ আমরা যদি আবার একটু ব্যাখ্যা করি, মনে করো এই পরমাণু থেকে একটা ইলেকট্রন চলে গেল, তাহলে কি হলো, এখানে টোটাল যত ইলেকট্রন ছিল তাদের থেকে ইলেকট্রন কম হয়ে যাওয়ায় তার ঋণাত্মক ধর্মী কমে গেল, কিন্তু প্রোটনের সংখ্যা তো ঠিক আছে, যার ফলে এই পরমাণুতে ধনাত্মক ধর্মটা প্রকাশিত হলো। তাহলে ইলেকট্রন চলে যাওয়ায়, এখানে ইলেকট্রন কম হওয়ায় এই পরমাণু চার্জ হয়ে গেল ধনাত্মক ধর্ম। আবার উল্টাটাও হতে পারে, যদি কোনো কারণে ইলেকট্রন বাইরে থেকে এখানে চলে আসে, তাহলে কি হবে, ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে, তার ঋণাত্মক ধর্মটা বেশি শক্তিশালী হবে। প্রোটনের সংখ্যা তো কমছেও না বাড়ছেও না, যার ফলে তখন পরমাণুটার চার্জ হয়ে যাবে ঋণাত্মক ধর্ম। তাহলে আমরা বুঝে গেলাম চার্জ কি। এখন এই চার্জকে আমরা যদি সংজ্ঞাটা আরেকবার দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন স্থির বিন্দু বা চার্জ যদি কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ এখন চার্জ তো পেলাম, তাকে প্রবাহিত হতে হবে। এখন কিভাবে প্রবাহিত হবে সেটা আমাদের জানা দরকার। চার্জ কিভাবে প্রবাহিত হয় বা কখন প্রবাহিত হয়, দেখো আমরা সংজ্ঞাটা দেখে নিই। যদি দুইটা বস্তু তাদের রাখি এবং তাদের মধ্যে যদি পটেনশিয়াল বা বিভব থাকে, বিভব পার্থক্য থাকে, শুধু পটেনশিয়াল বা বিভব হলেই হবে না, এখানে বিভব পার্থক্য থাকতে হবে। আমি এটা শব্দটা এখানে দিয়ে দেই। সুন্দর করে লেখা হলো না, কিন্তু যদি যখন দুটা বস্তুর মধ্যে পটেনশিয়াল বা বিভব পার্থক্য থাকবে, তখন যদি দুটা বস্তুর মধ্যে সংযোগ দেওয়া হয়, তাহলে চার্জ প্রবাহিত হবে। তাহলে এখন দেখো, আমরা যদি এখন খেয়াল করি, তাহলে এই বিভব কি, এটা আমাদের বলতে হবে। এবং বুঝতে হবে যে বিভবটা কি। আসলে এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণের কথা বলি। আমরা জানি পানি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। তোমরা একটু লক্ষ্য করেছো পানিটা কখন কিভাবে প্রবাহিত হয়? খুবই সিম্পল, পানি উপর থেকে যদি ঢেলে দেওয়া হয়, তাহলে কি হবে, পানি গড়িয়ে গড়িয়ে নিচের দিকে যায়। কখনোই পানি নিচের থেকে উপরের দিকে আসে না, অথবা পানির পরিমাণ যেখানে বেশি সেখান থেকে কম পরিমাণ পানির দিকে আসে না। অবশ্যই পানি তার উচ্চতার পার্থক্যের জন্য, পৃষ্ঠতলের উচ্চতার পার্থক্যের জন্য পানি সবসময় উপর থেকে নিচের দিকে গড়িয়ে যায়। তাহলে পানি প্রবাহিত হয় তার পৃষ্ঠতলে উচ্চতার জন্য। আবার যদি আমরা ভাবি তাপ কিভাবে প্রবাহিত হয়, একটা গরম বস্তু আর একটা ঠান্ডা বস্তু, দুটাকে যদি পাশাপাশি রাখা হয়, তাহলে কি হবে, গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপ প্রবাহিত হয়। তাহলে তোমরা এখানেও লক্ষ্য করো তাপ কিভাবে প্রবাহিত হয়। যখন যেই বস্তুটার তাপমাত্রা বেশি, তখন আমরা সেই বস্তুটাকে বলি গরম বস্তু, আর যে বস্তুর তাপমাত্রা কম তাকে আমরা বলি অপেক্ষাকৃত কম গরম বা ঠান্ডা বস্তু। যেমন চার কাপে যদি আমরা চামিচ দিয়ে রাখি গরম চায়ের মধ্যে, তাহলে চাটা হচ্ছে গরম পদার্থ এবং চামচটা হচ্ছে ঠান্ডা, অর্থাৎ তাদের মধ্যে তাপমাত্রার পার্থক্য আছে। ফলে কি হয়, চা থেকে গরম চা থেকে তাপ
ঠান্ডা চামিচে প্রবাহিত হয়ে দুটার তাপমাত্রা সমান করে দেয়। তাহলে তাপ প্রবাহিত হয় কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। তেমনি বিদ্যুৎ প্রবাহিত হয় যে কারণটার জন্য, সেটাকেই আমরা বলি বিভব বা পটেনশিয়াল। তাহলে চার্জ প্রবাহিত হওয়ার জন্য যেই মাত্রাটাকে আমরা বিবেচনা করি তাকেই আমরা বলি বিভব বা পটেনশিয়াল। তাহলে বিভবের সংজ্ঞাটা যদি আমরা দিতে চাই তাহলে আমরা বলতে পারি কোনো একক ধনাত্মক চার্জ, সেটা যদি কিউ হয়, সংজ্ঞাটা হবে এমন: একক ধনাত্মক চার্জ কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে বলে বিভব। এখন আমরা যদি বলি একটা ধনাত্মক চার্জ কিউ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ হয়, তবে যেটুকু বিভব আমরা পাবো সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। অর্থাৎ যেহেতু আমাদের ধনাত্মক চার্জ এককের দরকার, সেই জন্য আমরা ওই কাজকে যদি কিউ দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা বিভব পাবো। তাহলে আমরা বিভব জানতে পারলাম। এবার আসো, এই বিভব পার্থক্য কিভাবে সৃষ্টি হয়, বিভব পার্থক্য বজায় রাখা যায় কিভাবে? দুটা বস্তুর মধ্যে আমরা যখন তড়িৎ প্রবাহিত হবে, তাদের একটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত হবে। এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে বিদ্যুৎ বা চার্জ প্রবাহিত হওয়ার জন্য এক্সট্রা শক্তি প্রয়োগ করা হয়, বা এক্সট্রা যার মাধ্যমে আমরা এই প্রবাহটা বজায় রাখতে পারি, সেগুলির একটা হচ্ছে ব্যাটারি অথবা জেনারেটর। তোমাদের স্কুলে যদি খেয়াল করে থাকো, অনেক স্কুলে কিন্তু বিদ্যুৎ প্রবাহ থাকার জন্য জেনারেটর ব্যবহৃত হয়। এবং এরা কি করে? এই বিদ্যুৎ প্রবাহ সম্পন্ন করার জন্য, চালু রাখার জন্য সবসময় বিভব পার্থক্য বজায় রাখে। এখন দেখো ব্যাটারিগুলো কেমন হয় তোমরা চিনো, তবুও আমি ছবির মাধ্যমে বিভিন্ন রকমের ব্যাটারিকে দেখাচ্ছি। আরেক ধরনের ব্যাটারি দেখো, এইটাও একটা ব্যাটারি, তাই না? আমরা মোবাইলে ব্যবহার করি। আর জেনারেটরটা দেখো কেমন, এইরকম বড় একটা ব্যাপার জেনারেটর। এখন এই ব্যাটারি বা জেনারেটর, এদের সিম্বলগুলি কি, চিহ্নগুলি কি, কি দেখে আমরা এদের চিনতে পারবো? কোন সার্কিটের এদেরকে আমরা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো? তার আগে আমরা দেখে নেই, আমরা যে বললাম যে ব্যাটারি বা জেনারেটর একটা, তারা এই বিভব পার্থক্য বজায় রাখার জন্য কাজ করে। তাহলে সেটা কি? মনে করো কোনো ব্যাটারি বা কোনো জেনারেটরে কিউ চার্জকে কম পটেনশিয়াল থেকে বেশি পটেনশিয়ালে আনতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়। তাহলে সেই ব্যাটারি বা জেনারেটরের তড়িৎ চালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স কি হবে? ইলেকট্রোমোটিভ ফোর্স হবে ডাব্লিউ বাই কিউ। এখন দেখো ডাব্লিউ বাই কিউ, এটা কিন্তু আমরা চিনি, তাই না? একটু আগেই আমরা এটা দেখিয়েছি যে ডাব্লিউ বাই কিউ হচ্ছে বিভব, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এখন আমরা এই যে ব্যাটারি বা জেনারেটরের ক্ষেত্রে আমরা বলছি যে এরা যে পরিমাণ কাজ করার জন্য করতে যে শক্তিকে, সেটাকে আমরা বলতেছি ইলেকট্রোমোটিভ ফোর্স। কিন্তু পদার্থবিজ্ঞানে আমরা কিন্তু ফোর্স বা শক্তি একই অর্থে ব্যবহার করি না। কিন্তু যেহেতু আমাদের সময়ের সাথে সাথে জিনিসটা ব্যবহৃত হয়ে আসছে, তাই এখানে আমরা এই জিনিসটা ইগনোর করে যাব। আমরা আসলে এই ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে আমরা বিভবই বুঝি। তাহলে আমরা যদি এটা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা আসলে আমরা একটা বিভবের কথা বলতে চাচ্ছি। তবে আমাদের কাছে পটেনশিয়ালের চেয়ে পটেনশিয়াল পার্থক্য বা বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের জন্য বেশি গুরুত্বপূর্ণ। দুটা বস্তুর মধ্যে বিভব যদি সমান হয় তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ সংঘটিত হবে না। তড়িৎ প্রবাহ সংঘটিত হওয়ার জন্য
দুটো বস্তুর মধ্যে বিভব পার্থক্য বজায় রাখতে হবে, এবং সেই কাজটাই করে ব্যাটারি বা জেনারেটর। তাহলে আসলে আমরা চিহ্নের কথা বলছিলাম। এই যে এরকম ছোট পেন্সিল ব্যাটারি তোমরা চিনো, এদেরকে সাধারণত আমরা সেল সিম্বল বলি, কোষ বলি, এবং এদেরকে এরকম একটা ছোট এবং একটা বড় চিহ্নের মাঝখানে, এবং এই যে দুই পাশে দুইটা দাগ দিয়েছে, এটা হলো পরিবাহী তার, এর মাধ্যমে এই সংযুক্ত করা হয়। যে কোনো ব্যাটারি তুমি দেখবে দুইটা মাথা থাকে, একদিকে পজিটিভ চিহ্ন আর একটা নেগেটিভ চিহ্ন। তোমরা তোমার পেন্সিল ব্যাটারি লক্ষ্য করলেই দেখবে সেটা দেওয়া থাকে, এবং যেটার মধ্যে তুমি ব্যাটারি অ্যাপ্লাই করো সেখানেও দেখবা চিহ্নটা দেওয়া আছে যে কিভাবে তুমি ব্যাটারিটা ইউজ করবে। তো সেই যে ক্ষেত্রে এই লম্বা দাগটাকে আমরা প্রতীকটাকে আমরা বলি পজিটিভ দিক, এবং ছোট দাগটাকে আমরা বলি নেগেটিভ দিক। সাধারণত এরকম ছোট সিম্বল থাকলে এটাকে আমরা বলি একটা সেল হিসাবে তাকে ধরি। এটাই যদি একটু বড় ব্যাটারি বা জেনারেটর এরকম যদি করতে চাই, তাহলে ওই সেলগুলি কয়েকটা সেলে করে আমরা সে প্রতীকটা ব্যবহার করতে পারি। এখন আরো কি মজার ব্যাপার, এই সেলগুলিকে আমরা বিভিন্ন রকমের সংযোগ দিয়ে তার বিভিন্ন রকমের বিভব হিসাবে ব্যবহার করতে পারি। যেমন ধরো এই যে একটা সেল, এই সেলটা যেহেতু আমরা সেল বলেছি, এটার মান 1.5 ভোল্ট। এটার দেখো পজিটিভ প্রান্তটা আমি যদি ভূমির সাথে সংযুক্ত করে দেই, তাহলে তার নেগেটিভ প্রান্তটা উন্মুক্ত। তাহলে এই সেলটার মান হয়ে যাবে -1.5 ভোল্ট। আবার দেখো এটাকে আমরা অন্যরকম একটা সংযোগ দিয়ে, অর্থাৎ তার নেগেটিভ প্রান্তটাকে যদি ভূমির সাথে সংযোগ দেই এবং পজিটিভ প্রান্তটাকে যদি উন্মুক্ত রাখি, তাহলে আমরা এইটাই দেখো এই সেল দিয়ে এটাকে আমরা করে ফেললাম পজিটিভ 1.5 ভোল্ট। আবার আমরা দুটা সেল, যেমন মনে করি এখানে দুইটা সেল আছে, এইটা দুইটা সেলকে আমরা বিভিন্ন রকমের সংযোগ দিয়ে, এই সংযোগগুলি আমরা পরবর্তীতে শিখব। যেমন এই সংযোগটা, এই সংযোগে এরকম করে যদি দুইটা ব্যাটারির নেগেটিভ দিকগুলি ভূমির সাথে সংযুক্ত করে দেই, যদিও তারা দুটা ব্যাটারি, কিন্তু এই সংযোগটার জন্য দুইটা ব্যাটারিকে একত্র করে দেওয়ার ফলে এর মান তাহলে কত হবে? শুধু সংযোগের জন্য এই দুইটা ব্যাটারি দিয়েও এর মান কিন্তু 1.5 ভোল্ট হবে, পজিটিভ 1.5 ভোল্ট। এইভাবে তোমরা তোমাদের বইয়েও দেখবা ব্যাটারির বিভিন্ন রকমের সংযোগ দিয়ে আমরা তার মান বাড়াতে বা কমাতে পারবো। তাহলে এতক্ষণ আমরা পড়লাম চার্জ কি, বিভব কি, বিভব পার্থক্য কিভাবে আমরা বজায় রাখতে পারি। এখন সংজ্ঞাটা আমরা আরেকবার দেখি। এখানে কি বললাম, সেই একই কথা, স্থির বিদ্যুৎ চার্জ কোনো পরিবাহের ভিতর দিয়ে প্রবাহিত হলে তাহলেই সেটা চলতড়িৎ বা ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ বলি। এখানে তাহলে আরেকটি ইম্পর্টেন্ট শব্দ আমরা আগেই লক্ষ্য করেছি, পরিবাহী। এখানে পরিবাহী খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পরিবাহীটা কি সেটা আগে আমরা একটু জেনে নেই। সাধারণত বিদ্যুৎ পরিবাহিতার উপর নির্ভর করে, অর্থাৎ আমাদের আশেপাশে যত রকমের পদার্থ আছে সব পদার্থের ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয় না। এইটার উপর নির্ভর করে পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়। যেমন যেই পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে পরিবাহী পদার্থ বলে, এবং সেগুলি সাধারণত ধাতব পদার্থ। ধাতব পদার্থ কোনগুলি নিশ্চয়ই জানো, যে পদার্থগুলির ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে আমরা বলছি ধাতব পদার্থ। এটা হতে পারে লোহা, তামা, সোনা, রূপা। এর পরের পদার্থ অপরিবাহী পদার্থ, এদের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। আমরা যখন ইলেকট্রিশিয়ান যদি কোনো কাজ করতে আসে, দেখবে সে প্লাস্টিকের স্যান্ডেল অথবা শুকনো কোনো কাঠের চেয়ারের উপর দাঁড়িয়ে কাজ করে। তার কারণ এই রাবার, শুকনো কাঠ এগুলির ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, এদেরকে আমরা বলি অপরিবাহী পদার্থ। এরপরে আরেক ধরনের পদার্থ আছে, যেই পদার্থের ভিতর দিয়ে কিছু ব্যবস্থা বা কোনো একটা পরিবেশ তৈরি করে দিলে তার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়।
যেমন সিলিকন, জার্মেনিয়াম, এরকম কিছু পদার্থ আছে যারা সাধারণ তাপমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত করে না, কিন্তু তাদের তাপমাত্রা বাড়িয়ে দিলে এই সমস্ত বস্তুর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এদেরকে বলা হয় অর্ধপরিবাহী পদার্থ। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ সংঘটিত হওয়ার জন্য আমার চার্জ লাগবে, যা প্রবাহিত হলেই বিদ্যুৎ প্রবাহিত হবে, চলতড়িৎ উৎপন্ন হবে, এবং দুটা বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকতে হবে এবং তাদের মধ্যে একটা পরিবাহী দিয়ে সংযুক্ত করতে হবে, তাহলেই তার মধ্যে বিদ্যুৎ প্রবাহ সংঘটিত হবে। তাহলে আমরা দেখলাম সংজ্ঞাটা, যে কোনো স্থির বিদ্যুৎ তা বা চার্জ যদি কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত হয় তাহলেই সেটা হবে তড়িৎ প্রবাহ অথবা ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। তাহলে এই যে তড়িৎ প্রবাহ, ইলেকট্রিসিটি বা চলতড়িৎ, এবার আমি এই তড়িৎ প্রবাহ কি সেটা আমরা দেখি। তড়িৎ প্রবাহ হচ্ছে সময়ের সাথে সাথে চার্জ প্রবাহের হার, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ প্রবাহ আমরা যদি সময়কে টি বলি, চার্জ যদি কিউ হয় এবং তড়িৎ প্রবাহ যদি আই হয়, তাহলে সংজ্ঞা অনুযায়ী আই বলবো আমরা কিউ বাই টি। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন আমরা বিভব তড়িৎ প্রবাহের জন্য আমরা খুব উল্লেখযোগ্য জিনিস জানলাম, যে দুইটা বস্তুর মধ্যে যদি বিভব পার্থক্য বজায় থাকে তাহলে তার মধ্যে তড়িৎ প্রবাহ সংঘটিত হবে। তাহলে এই বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্কটা কি, আমরা যদি এটা দেখি তাহলে আমরা দেখব যে যত বেশি বিভব পার্থক্য থাকবে তত বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে, কম বিভব পার্থক্য হলে বিদ্যুৎ প্রবাহ কম প্রবাহিত হবে। 2 নাম্বার হচ্ছে বিভব পার্থক্য যদি নেগেটিভ আসে, দুটার মধ্যে বিভব পার্থক্য যদি নেগেটিভ হয় তাহলে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়ে যাবে। পজিটিভ হলে যেদিকে বিদ্যুৎ প্রবাহিত হতো, আমরা ইচ্ছা করলে সেই তড়িৎ প্রবাহ যদি ঘুরিয়ে দিতে চাই তখন আমরা বিদ্যুৎ প্রবাহে এই বিভব পার্থক্যের মান নেগেটিভ করে দিলে বা নেগেটিভ থাকলে পজিটিভ করে দিলে তার প্রবাহের দিক আমরা পরিবর্তন করে দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের সাথে একটা সম্পর্ক আনতে পারি, যে ভি সমান আই সমানুপাতিক ভি, তড়িৎ প্রবাহ সমানুপাতিক ভি। এখন এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে যে সমীকরণটা আমরা পাবো, এটাকে আমরা একজন বিজ্ঞানী ওহম এটাকে নির্ধারণ করেছেন, তার নাম অনুসারে তাকে আমরা বলি ওহমের সূত্র। সেটা হচ্ছে I is equal to V by R, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি I is equal to 1 by R into V। এই 1 by R হচ্ছে আমাদের একটা ধ্রুবক রাশি, যার ফলে এই I সমানুপাতিক V কে একটা সমীকরণে আনা গেছে। এখন এটাও আমরা এই যে আমরা বললাম যত বিভব তত বেশি তড়িৎ প্রবাহ, এটা কিন্তু সব ধরনের পদার্থের জন্য ঠিক না। যেমন মনে করো আমি যদি দুইটা বিভব বস্তুর মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি করা আছে এবং তার মধ্যে যদি লোহার তার দেই, তাহলে যে পরিমাণ একই বিভব পার্থক্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এখানে যদি আমি তামার তার দেই, সংযোগ দেই, তাহলে কিন্তু সে পরিমাণের বিদ্যুৎ প্রবাহ হয় না। দেখা যায় যে পদার্থ বেসিসে এই তড়িৎ প্রবাহ বিভব পার্থক্য সমান থাকলেও তড়িৎ প্রবাহ কম বেশি হয়। এটা কেন হয় এই কথাটাই ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী ওহম, এবং তার মতে যে এটা হচ্ছে সেই জিনিস যার কারণে এই তড়িৎ প্রবাহ এক এক পদার্থে এক এক রকম হয়, এবং এটাকে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। অর্থাৎ এই রোধের জন্য তড়িৎ প্রবাহ এক এক রকম হয়ে থাকে। তাহলে আর হচ্ছে আমাদের রোধ, এর একক হচ্ছে ওহম, যার প্রতীক হচ্ছে সিগমা। এখন আমরা
এই রোধের সংজ্ঞাটা আমরা দিতে পারি যে কোনো বৈদ্যুতিক সার্কিটে এক বিভব পার্থক্য দেওয়ার পর যদি দেখা যায় যে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা ধরে নিব সেই সার্কিটে যে পরিবাহীটা আমরা ব্যবহার করেছি তার রোধ হচ্ছে 1 ওহম। আশা করছি যদি তোমরা আমার ক্লাসটা সুন্দর করে লক্ষ্য করে থাকো এবং পার্ট বাই পার্ট মনোযোগ দিয়ে শুনে থাকো, বইয়ের সাথে মিলাও, তাহলে এই পর্যন্ত তোমাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার